দেখুন, আগে স্টুডেন্টরা জায়গা পেতে উপাচার্যের বাসায় বা শিক্ষকদের বাসায় যেতেন, পুলিশ অনুমতি নিতে হতো ক্যাম্পাসে ঢুকতে হলে, বহিরাগতদের ঢোকার তো প্রশ্নই ওঠে না। সেখানে আজকে বহিরাগতরা এবং পুলিশ একসাথে দাঁড়িয়ে থাকছেন এবং সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করছেন এবং উপাচার্য তার বাসায় ঢুকতে দিচ্ছেন না, এবং কিছু সরকার সমর্থক শিক্ষকরা সেটিকেও প্রশ্রয় দিচ্ছেন। এই যদি হয়, শুধু যে জাহাঙ্গীরনগরের অবস্থা তা কিন্তু না, ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একই অবস্থা। আমাদের মূল্যবোধের অবনতি বা ক্ষরণ যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আপনি যে প্রশ্নটি করছিলেন যে এই আন্দোলন যদিও অনেকটাই যৌক্তিক, এবং আমরা দেখেছিলাম যে কেউ কিন্তু এর খুব যে বিরোধিতা করছিলেন তাও না, কিন্তু কেন ঘটনাটি এ পর্যন্ত গড়ালো, এ পর্যন্ত গড়ানোর আমার ধারণা যে এক ধরনের ইগো এবং গো ধরার একটা বিষয় তৈরি হয়েছে। আপনি দেখুন, একেবারে সাম্প্রতিক সমস্যাটি শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে বক্তৃতা থেকে, এবং সেখান থেকেই রাতের বেলা আমরা ক্যাম্পাসে দেখেছি। এখন আপনি একটি যৌক্তিক আন্দোলন, সেটা আমরা 6 বছর আগেও দেখেছি কি করে মেনে নেওয়া হয়েছে। কেউ কিন্তু চায়নি কোটা একেবারে বাতিল করা হোক, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন কোটা বাতিল করে দেওয়া হবে। ওই সময়ের ওই সিদ্ধান্তটিকেও আমাদের মনে হয়েছিল যে উনি হয়তো আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্তটি নিচ্ছেন, ক্ষুব্ধ হয়ে নিচ্ছেন, সেটিরও দরকার ছিল না। আবার এখন যখন কোর্ট আপনাকে বলেছে যে আপনি কোটা বাড়ানো কমানোর ক্ষমতা রাখেন, এবং শিক্ষার্থীরা নির্বাহী বিভাগের কাছে দাবি করেছে এই সমস্যার সমাধান করার জন্য, কাজে আমরা তো খুব বেশি সংঘাত এবং দূরত্ব দেখছিলাম না। কিন্তু যদি আপনি কোনো অধিকারের দাবিকে আপনি মুক্তিযোদ্ধা এবং রাজাকারের বিতর্কের মধ্যে নিয়ে যান, এবং সেখানে যদি প্রতিপক্ষ দাঁড় করিয়ে ফেলেন, আজকের যে 22 বছর বয়সী ছেলে যার বাবাও হয়তো মুক্তিযুদ্ধের পরে জন্ম নিয়েছেন, তাদেরকে যদি ঘন ঘন শুনতে হয় যে তারা রাজাকার, তারা তাদের অধিকার আদায় করতে গেলে, দেখুন এটি দলীয় সমর্থক অনেককে আমরা বলতে শুনছি, আর আমাদের এক ধরনের অন্ধত্ব পেয়ে বসেছে। আমরা যদি কোনো ভিন্ন মতের মানুষকে দেখি এবং তিনি যদি অধিকার নিয়ে কথা বলেন, অধিকার আদায় করতে রাস্তায় নামেন, তাদেরকে আমাদের কোণঠাসা করতে হলে হয় বিএনপি বলতে হবে অথবা জামাত বলতে হবে, আরও যদি আপনি তার আবেগে আঘাত করতে চান তাকে রাজাকার বলতে হবে। এই ফ্যাশন থেকে বাংলাদেশকে খুব দ্রুত বেরিয়ে যেতে হবে। দেখুন, আপনি প্রতিপক্ষ একটি মানে ব্যাংক্রাফট বিরোধী দলের সাথে ব্যবহার করেন, সেটিও কেউ কেউ মেনে নিয়েছে, এবং যে কারণে আপনাকে প্রশ্নবিদ্ধ নির্বাচনের পরেও কেউ হয়তো প্রশ্ন করেনি আপনি সরকার কি করে গঠন করেন। কিন্তু আপনি যখন স্টুডেন্টদের সাথে এটা করছেন, এবং গত 3 দিনে আমরা শাসক দলের যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগকে যেই ভূমিকা অবতীর্ণ হতে দেখলাম, গত 2 দিনে আমরা ঢাকায় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেভাবে দেখলাম, যেভাবে 6টি তাজা প্রাণ, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিহত হলো, এর দায় আসলে কে নেবে? এবং এই যে রাজনীতির ফ্যাশন এবং আপনি ব্লেম করার রাজনীতি, আপনি আমার পক্ষের মানুষ না মানি হচ্ছে আপনি আমার চরম বিরোধী, এবং কে দায়িত্ব দিয়েছে আপনাকে, কে স্বাধীনতার পক্ষের আর স্বাধীনতার বিপক্ষের মানুষ, এই 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 বিভাজনের দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আমরা কেউ কেউ এই দায়িত্ব হাতে তুলে নিয়েছি, এবং আমরা অধিকাংশই সুবিধাবাদের জন্য এই দায়িত্ব হাতে তুলে নিয়েছি, যাতে করে আমাকে দেখলে মনে হবে বাংলাদেশের পক্ষের আমি, আর বাংলাদেশের যারা প্রতিবাদকারী মানুষ রয়েছে, অধিকার আদায় করতে চায়, সেটি ছাত্র, কৃষক, শ্রমিক, জনগণ যেই হোক, তাকে আমরা বলবো স্বাধীনতা বিরোধী এবং রাজাকার। গত 3 দিনে বাংলাদেশে যা ঘটলো এটি অত্যন্ত লজ্জার, এবং আমি আপনাকে বলে রাখছি, আবু সাইদ বাংলাদেশের বীর। আবু সাইদ যেভাবে পুলিশের গুলির মুখে দাঁড়িয়েছে, যেভাবে যুবলীগ ছাত্রলীগের আক্রমণের মুখে দাঁড়িয়েছে, যেভাবে তিনি তার স্ট্যাটাস দিয়েছেন, যেভাবে তিনি মৃত্যুকে বরণ করতে চেয়েছেন, আবু সাইদ বীর না হলে বাংলাদেশে কোন লোক বীর? আজকের দিনে আমি আবু সাইদকে স্মরণ করতে চাই বাংলাদেশের প্রতিবাদের অন্যতম নায়ক হিসাবে। এবং যারা মৃত্যুবরণ করেছেন, যারা যুবলীগ ছাত্রলীগের হাতে মারা গেছেন, পুলিশের গুলিতে মারা গেছেন, তাদের এই লাশের দায়িত্ব সরকারকে নিতে হবে, এবং সরকারকে বলতে হবে যে জনগণ তার অধিকার আদায় করতে গেলে রাজপথে তার রক্ত দিতে হচ্ছে কেন। দেখুন, কোটা আদায়ের ব্যাপারে আমরা কিন্তু যৌক্তিক সমাধানের দিকেই দেখছিলাম, এমনকি আদালত কিন্তু আপনাকে যৌক্তিক সমাধানের পথ বাতলেও দিয়েছিলেন। কিন্তু আপনি যদি রাজনৈতিক গো ধরে বসে থাকেন, আপনি যদি কোনো মানুষের মতামতকে শ্রদ্ধা করতে না জানেন, এবং আপনি যদি কারো ভিন্ন মতকে মনে করতে থাকেন আপনার চরম শত্রু, তাহলে আপনি যেই আচরণ করতে পারেন, বাংলাদেশ রাষ্ট্র গত 3 দিন তাই করলো। কিন্তু এখন সরকারের নীতি প্রণয়ন যে কত ভঙ্গুর, কত বিপদগামী এবং কত মায়োপিক, আপনি গত 3 দিনে সেটি দেখতে পেলেন। এবং আমার ধারণা ছাত্ররা কোটার দাবির বাইরে গিয়ে এখন রাষ্ট্রযন্ত্র নিয়ে প্রশ্ন করবে, নির্বাচন নিয়ে প্রশ্ন করবে, গণতন্ত্র নিয়ে প্রশ্ন করবে, মানবাধিকার নিয়ে প্রশ্ন করবে, আইনের শাসন নিয়ে প্রশ্ন করবে। এই বয়স প্রশ্ন করার,
এই বয়স সাহস দেখানোর, এই বয়স প্রতিবাদ করার। আমরা যারা ঘরকুনো হয়ে গেছি, আমরা যারা বোবা সোসাইটিতে অভ্যস্ত হয়ে গেছি, আমরা যারা বিভিন্ন পাওনা আদায় করতে গিয়ে আমাদের লাভ লোকসান হিসাব করতে গিয়ে চুপ করে থাকতে শিখেছি, তারা এখনও সেটি শিখেনি এবং আমরা রাজপথে সেটিই দেখতে পাচ্ছি। এখন আপনি যেভাবে ছাত্রীদেরকে আক্রমণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উচিত ছিল না রাজপথে নেমে আসার? এই ছাত্রীরা কি তাদের ছাত্রী না? এটি যদি অন্য কোনো আমলে হতো তারা কি ঘরে বসে থাকতে পারতেন? আপনি যেভাবে আক্রমণ করেছেন ঢাকা মেডিকেল কলেজের ভেতরে গিয়ে, মেট্রো রেলের ভেতরে গিয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে গিয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাতের অন্ধকারে মধ্যরাতে, এটি কোন মানে সভ্যতাকে আপনি 2024 সালে দেখাচ্ছেন? আর এরা কি ফৌজদারি অপরাধ করছেন না? যারা অস্ত্র নিয়ে নেমেছেন, যারা লাঠি নিয়ে নেমেছেন, যারা পিস্তল নিয়ে নেমেছেন, তাদেরকে আপনি আইনের আওতায় আনছেন না কেন? তাদেরকে আইনের আওতায় না এনে আপনি কোন আইনের শাসনের কথা বলছেন? আপনি যখন ঢাকা মেডিকেল কলেজে অসুস্থ রোগীদের উপরে, অসুস্থ আহত শিক্ষার্থীদের উপরে আবার আক্রমণ করেন, আপনি তো মানবতা বিরোধী অপরাধ করছেন। আপনি অন্যের মানবতা বিরোধী অপরাধ বোঝেন, আপনার নিজের মানবতা বিরোধী অপরাধ বোঝেন না? আমি মনে করি বাংলাদেশের ছাত্রদের পক্ষে মানুষের এখন দাঁড়ানো উচিত এবং ছাত্রদের এই অধিকারের পক্ষে দাঁড়ানো উচিত। এটি বাংলাদেশের অধিকার, শুধু শিক্ষার্থীরা চাচ্ছে তা না। কোটা আমাদের যোগ্যতার ভিত্তিতে সব পদবি, বিশেষ করে সরকারি চাকরিতে। দেখুন, সরকারি চাকরিজীবীরা এমনিতেই অনভ্যস্ত হয়ে গেছেন, তারা যে রাষ্ট্রের কর্মচারী এটি উপলব্ধি করতে। তারা সরকারের কর্মচারী মনে করেন, কখনো কখনো তারা দলের কর্মচারী মনে করেন। এই রাষ্ট্রকে যদি আপনি একটি নিয়ন্ত্রিত মাত্রায় ভারসাম্যমূলক করতে চান, আপনাকে নিয়োগ পদ্ধতির দিকে তাকাতে হবে। আপনাকে যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের কর্মচারীদেরকে নিয়োগ করতে হবে এবং সেটি যেই অঙ্গন থেকেই দাবি আসুক সেটাকে আপনি আদায় করতে হবে। যেই ছাত্রদেরকে আমরা গত 1-1.5 মাস রাজপথে দেখতে পাচ্ছি, তাদের পক্ষে কে রয়েছে? তাদের পক্ষে জাতীয় সংসদের যে সদস্যরা রয়েছেন, কে কথা বলেন? তাদের কোনো প্রতিনিধিত্ব নাই। তাদের বিশ্ববিদ্যালয় অঙ্গনের সংসদগুলো কাজ করে না এবং বিশ্ববিদ্যালয়ের এখন পরিবেশ কি আমরা জানি। কোন রাজনৈতিক দল, কোন সংগঠন হল নিয়ন্ত্রণ করেন, বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করেন, সেখানে আপনার কথা বলার সুযোগ কোথায়? দেখুন, আমরা যেটা বারবার ভয় পাই, এরকম একটি পরিবেশে, অগণতান্ত্রিক পরিবেশে, কথা না বলতে দেওয়ার পরিবেশে, প্রতিবাদ না করতে দেওয়ার পরিবেশে কোথায় যে আপনার স্ফুরণ হবে, বিস্ফোরণ হবে, আপনি ভাবতে শুরু করবেন বিষয়টি ছোট ছিল। আসলে বিষয়টি ছোট না। মানুষের ভেতরে যে চাপা ক্ষোভ এবং কথা বলতে না পারা, সেটির বিস্ফোরণের জন্য কিন্তু আমি খুব ভয়ে আছি আগামীতে আরও বড় কিছু ঘটে কিনা। ধন্যবাদ।